বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিনিধি সভায় উপস্থিত নেতৃবৃন্দদেরকে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে বাংলাদেশ যুব অধিকার পরিষদের শহীদ নেতৃবৃন্দদেরকে স্মরণ করছি। যুব অধিকার পরিষদের শহীদ সাইফুল ইসলাম, শহীদ শেখ নয়না আহমেদ, শহীদ জহিরুল ইসলাম রাসেল, শহীদ কামরুল ইসলাম সহ ছাত্র অধিকার পরিষদের 7 জন শহীদ সহ সবাইকে আমরা আজকের এই প্রতিনিধি সভায় বিশেষ করে স্মরণ করছি। পাশাপাশি আজকের এই যুব অধিকার পরিষদ নিয়ে অনেকের অনেক আক্ষেপ, অনেক ক্ষোভ, রাগ, অভিমান শোনা যাচ্ছে। তো বিশেষ করে আমার যে একটা অভিমত বা আমার একটা অভিপ্রায় আছে যুব অধিকার পরিষদকে কেন্দ্র করে, আমরা অভ্যুত্থানের আগ পর্যন্ত আমরা আমাদের গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের মধ্যে থেকে কোন একটা সংগঠনকে যদি আমরা খুবই সুশৃঙ্খল, কমান্ডিং, তারা শুনে আর্থিকভাবে যদি ক্যাপাবল হয়ে থাকে, সেই সংগঠনের নাম ছিল বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আমি ছাত্র অধিকার পরিষদ করবো সেটা মানে নির্দ্বিধায় স্বীকার করতে হয়। তো আমাদের অনেকের মনে হয় যেরকম যে শেখ হাসিনার পতনের আগে আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা নিজের টাকা, নিজের সময়, নিজের অর্থ, নিজের জীবন গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমরা সংগঠনটা করেছি। এবং অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের চিন্তা হলো এরকম যে শেখ হাসিনা নাই, তাহলে এখনো কেন আমাদের আর্থিক এত দৈন্যদশা। তো আপনাদের অনেক রাগ এবং হতাশার জায়গা থেকে একটা সফলতার জায়গা আমি দেখতে পাই এবং আমি বিশ্বাস করি ছাত্র অধিকার পরিষদের মতো করে যে আপনারা 2023 সালের 28শে ফেব্রুয়ারি যে বিএনপির যে দমন পীড়ন ছিল, সেই দমন পীড়নের সামনের সারিতে আমরা গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ বিপিন উল্লেখনের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। ইভেন এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হলো, বাংলাদেশে কোন একটা সংগঠন হিসাবে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাদ দিলে যদি আমরা জেলা মহানগর চিন্তা করি, কোন একটা সংগঠন যদি তাদের দলীয় পদ পদবি ব্যবহার করে অভ্যুত্থানের শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে থাকে, তার নাম হচ্ছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, তার নাম হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। আর কোন সংগঠন যত বড় সংগঠনই বলেন না কেন, আজকে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, শিবির বলেন, যাই বলেন, কোন সংগঠন তার দলীয় পদ পদবি ব্যবহার করে কোন একদিন ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ায়। এত পরিমাণ স্যাক্রিফাইস, এত পরিমাণ নেতৃত্ব দেওয়ার পরও জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে সারা বাংলাদেশে লুটপাট, আহাজারি, দুর্নীতি হওয়ার পরও যুব অধিকার পরিষদের একজন নেতা থেকে শুরু করে কোন একটা কর্মীর নামে আজ পর্যন্ত আপনার একটা দুর্নীতি প্রকাশ পান নাই। আপনারা আজ পর্যন্ত আপনি খবরের শিরোনাম হন নাই যে যুব অধিকার পরিষদের অমুক নেতা দুর্নীতি করতে গিয়ে ধরা পড়েছে। সুতরাং আমাদের আর্থিকভাবে অনেক কিছু চাহিদা থাকতে পারে বা সময় তাহলে আমরা হয়তো বা তালিম নিতে পারি নাই, আমরা গর্বের সাথে বলতে পারি আমরা যুব অধিকার পরিষদের কর্মী, আমরা যুব অধিকার পরিষদকে সেই জায়গায় নিয়ে আসছি। আপনাদের সেই সততা, আপনাদের সেই ত্যাগ এবং নিষ্ঠার কারণে সেটা সম্ভব হয়েছে। এই যে আপনাদের হতাশার কথা আসে কেন, আপনাদের এখানে কেউ আসে বলেন নাই যে ভাই আমি আমার পরিবার চালাতে পারছি না, আমি আমার সন্তানকে খাওয়াতে পারছি না, বা আমি ভালো চলতে পারছি না। আপনাদের রাগের জায়গা কোথায়? আমরা বর্তমান সময়ের সাথে আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, তাহলে কেন আমরা যুব অধিকার পরিষদকে বাংলাদেশের অন্যতম বৃহৎ শক্তি হিসাবে রূপান্তর করতে পারছি না? ঠিক, আপনাদের সেই চিন্তার ওইগুলো আছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদের সাথে আমরা একইভাবে আলাপ করি, আপনাদের সেই জায়গাকে সম্মান করি। আশা করি অনেকদিন পর আজকে যুব অধিকার পরিষদের প্রতিনিধি সভা হচ্ছে। আপনাদের নতুন নেতৃত্ব বা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের নেতৃবৃন্দরা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আশা করি আপনারা বিগত সময় যেভাবে সবার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেছেন, দেখেন আমি আরেকটা কথা বলি, আপনারা এমন একটা সংগঠন করেন যেই সংগঠনে 5 তারিখের আগে যেই সংগঠন করলে আপনি দুইটা জিনিস অটোমেটিক্যালি ফ্রি পাইতেন। এক, ছাত্রলীগ যুবলীগের হামলা, 2, পুলিশের দ্বারা মামলা। এই দুইটা জিনিস আমরা কমন জেনে কিন্তু আমরা এই সংগঠন করেছেন। আরেকটা জিনিস আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমরা আরেকটা পরিবার পেয়েছি। আমাদের বর্তমান সময়ে যে রাজনীতি হতো, সেই রাজনীতিকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখে আমরা নতুন রাজনীতি করতে চাই, যেই রাজনীতিতে আপনারা সহযোদ্ধা, আপনারা দেখতে পাবেন এমন কোনো ভূমিকা আমাদের নাই। সেটা যুব থেকে শুরু করে কোনো সংগঠনে আপনারা কোনো নেতা কর্মীকে ছাত্রলীগ, যুবলীগ বা পুলিশ হামলা করেছে, আমরা কেউ দৌড় দিয়ে পালিয়েছি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়িয়েছিলাম। আমি আমার নিজের ব্যক্তিগত একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি 2019 সালে নুরুল হক নুরু ভাই সহ ডাকসুতে হামলার শিকার হয়েছিলাম। আমার ডান হাতে প্লাস্টার ছিল, আমার এই হাতটি এখনো ভাঙা। আমি এখানে ডান হাতে 5 থেকে 7 কেজি বেশি ওজন ক্যারি করতে পারি না। আমার বাম হাতে প্লাস্টার ছিল, আমার এই আঙ্গুল আলাদা হয়ে গেছিল।
মাথায় আমার 13টা সেলাই ছিল, এবং আমাদের নর্মালি মানুষের মেরুদণ্ড বাঁকা থাকে। আমার ওই আহত হওয়ার পর আমার মেরুদণ্ড একটা সোজা হয়ে গেছে, যার কারণে অনেক সময় হাঁটতে পারে কষ্ট হয়, অনেক সময় বসে থাকতে। তো আমার ওই সময় ডানদের প্লাস্টার, বামাদের প্লাস্টার, মাথায় প্লাস্টার, আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না। আমার সহযোদ্ধা ঢাকা কলেজের সভাপতি ছিল, ছাত্র অধিকার সহসভাপতি ছিল নাইজুদ্দিন তারেক, আমাকে নিয়ম করে 3 বেলা খাওয়াই দিত, খাবার খাওয়াই দিত, ওষুধ খাওয়াই দিত। নূর ভাইয়ের পাশেই ছিলাম, নূর ভাইয়ের ওয়াইফ, নূর ভাই বলতেন ওয়াইফ, ভাবিও আসতেন, যত্ন নিতেন। এবার আমাকে ওয়াশরুম পর্যন্ত আমার সহযোদ্ধারা নিয়ে যেত। তা আমার বাবা মা রুমের বাইরে থেকে হয়তো একদিন দেখছে যে আমার পরিবার, তখন 19 সাল, আমি ঢাকা কলেজে ম্যাথমেটিক্সে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি। তো আমাকে অনেক বকাঝকা করতো। আমি অ্যাডমিশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম ফরেস্ট্রিতে, কিন্তু রাজনীতি যেন না করি সেই জন্য আব্বা আমাকে ভর্তি হতে দেয় না, ওখানে ঢাকা কলেজে ভর্তি হয়েছি। তো এই রাজনীতি আসার কারণে একটু পরিবার প্রথম থেকে একটু ঝামেলা করতো, মানে পড়াশোনা ওইভাবে করি না। কিন্তু যেদিন আমাকে দেখলো যে আমার হসপিটালে আমার বাবা মা আমার জন্য যা করতো, আমার ভাই বোন আমার জন্য যা করতো, সে একই সেবা, যত্ন, আদর আমার সহযোগিতা করছে, তখন আমার আব্বা আমার বাসায় বলতো যে অনেক রিস্কের জায়গায় গেছে কিন্তু খারাপ জায়গায় যায় না। এই 2019 সালের পর থেকে আর কোনোদিন আমার পরিবার থেকে আমাকে বাধা দেয় না। তার মানে হচ্ছে আমরা যে এত পরিমাণ শ্রম দিচ্ছি, আমরা অর্থবিত্ত কি পাবো, কে এমপি হবে, কে মন্ত্রী হবে তা জানি না, কিন্তু আমরা এমন একটা সংগঠন দাঁড়িয়েছি, আমরা কেউ বিপদে পড়ে সবার আগে পরিবারের আগেও আমাদের এই সহযোগিতা ঝাঁপিয়ে পড়ে। পদ পদবি বা যে কোনো চিন্তা ক্ষেত্রে আপনার যদি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধাবোধ এবং নেতৃত্বের প্রতি যে অবিচল আস্থা, সেইটা যেন আপনারা ধরে রাখেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে আজকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি বাংলাদেশ যুব অধিকার পরিষদের সুযোগ্য সভাপতি মুন্তাজুর হোসেন মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, মুন্তাজুল ইসলাম সহ সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।